হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আজকে আলোচনা করতে যাচ্ছি হাইপোক্যালেমিয়া নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জানতে হবে হাইপোক্যালেমিয়া বলতে আমরা কি বুঝি। তাহলে আমাদের হাইপোক্যালেমিয়া বলতে বোঝাচ্ছে, হাইপো মিনস ল, ক্যালেমিয়া মানে হচ্ছে পটাশিয়াম এবং ইমিয়া মানে হচ্ছে ব্লাড। তাহলে হাইপোক্যালেমিয়া বলতে বোঝাচ্ছে ব্লাডে অর্থাৎ রক্তে কম পটাশিয়াম, অর্থাৎ ব্লাডে যখন পটাশিয়াম লেভেলটা কমে যায় তখন সেটাকে হাইপোক্যালেমিয়া বলা হয়। তাহলে চলুন দেখে নিন হাইপোক্যালেমিয়াতে কত হলে আমরা সেটাকে হাইপোক্যালেমিয়া বলবো। আমাদের নর্মাল পটাশিয়াম লেভেল হচ্ছে 3.5 to 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, অর্থাৎ MEQ পার এল যেটা সেটাকে পড়তে হবে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, অর্থাৎ 3.5 to 5 মিলিমোল পার লিটার। আপনি মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারও পড়তে পারেন, আবার মিলি মোল পার লিটারও পড়তে পারেন। তাহলে আমাদের নর্মাল পটাশিয়াম লেভেল হচ্ছে 3.5 to 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বা 3.5 to 5 মিলিমোল পার লিটার। তাহলে হাইপোক্যালেমিয়া বলতে যেহেতু আমরা বুঝি লো পটাশিয়াম ইন দ্য ব্লাড, তাহলে যখন হাইপোক্যালেমিয়াতে অর্থাৎ পটাশিয়াম লেভেল 3.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বা 3.5 মিলিমোল পার লিটারের কম হবে সিরাম পটাশিয়াম, তখন আমরা সেটাকে হাইপোক্যালেমিয়া বলবো। তাহলে চলুন এইবার জেনে নিই কজেস অফ হাইপোক্যালেমিয়া, অর্থাৎ কোন কারণগুলোর জন্য হাইপোক্যালেমিয়া হতে পারে। প্রথমে হচ্ছে যে আপনার টোটাল বডি পটাশিয়াম লস, অর্থাৎ শরীর থেকে যদি খুব বেশি পরিমাণে পটাশিয়াম লস হয় সেক্ষেত্রে আমাদের হাইপোক্যালেমিয়া হতে পারে। তাহলে এই যে টোটাল বডি পটাশিয়াম লস হবে, অর্থাৎ শরীর থেকে যে পটাশিয়াম চলে যাবে বা এক্সক্রিট হবে, কি কি কারণে হতে পারে। তাহলে একটা হচ্ছে যে এক্সেসিভ ইউজ অফ মেডিকেশন such as diuretics, corticosteroid or inhaled albuterol, অর্থাৎ যদি ডাইউরেটিক্স such as যেমন ফ্রুসিমাইড এবং হচ্ছে কর্টিকোস্টেরয়েড এই জাতীয় ওষুধগুলো যদি আমরা বেশি পরিমাণে ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের হাইপোক্যালেমিয়া হতে পারে। ইনক্রিজ সিক্রেশন অফ অ্যালডোস্টেরন such as in কুশিং সিনড্রোম। আচ্ছা, যদি আমাদের শরীরে বেশি করে অ্যালডোস্টেরন অর্থাৎ ADH যেটাকে আমরা বলি অ্যান্টিডাইউরেটিক হরমোন সিক্রেশন হয় সেক্ষেত্রেও হাইপোক্যালেমিয়া হতে পারে। এবং এখানে বলা হচ্ছে যে কুশিং সিনড্রোমের কথা। কুশিং সিনড্রোমে হচ্ছে এক্সেস সিক্রেশন অফ অ্যালডোস্টেরন, অর্থাৎ অনেক বেশি পরিমাণে অ্যালডোস্টেরন সিক্রেশন হয়। আর অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে শরীরে ওয়াটার ব্যালেন্স রক্ষা করা, অর্থাৎ আপনার শরীরে যে সোডিয়াম এবং ওয়াটার আছে সেটাকে সে ধরে রেখে পটাশিয়ামকে এক্সক্রিট করে, অর্থাৎ পটাশিয়ামকে সে বাহিরে এক্সক্রিট করে, যেটা হচ্ছে অ্যালডোস্টেরনের মেইন কাজ, ওয়াটার ব্যালেন্স রক্ষা করা। তাহলে যেহেতু অ্যালডোস্টেরন পটাশিয়ামকে এক্সক্রিট করে অর্থাৎ বাহিরে বের করে দেয়, তাহলে যত বেশি আপনার অ্যালডোস্টেরন সিক্রেট হবে তত বেশি পটাশিয়াম শরীর থেকে এক্সক্রিট হবে। তাই বলা হচ্ছে যে ইনক্রিজ সিক্রেশন টু অ্যালডোস্টেরন যদি হয় তাহলে সেক্ষেত্রে হাইপোক্যালেমিয়া হতে পারে। এবং থার্ড হচ্ছে ভমিটিং অ্যান্ড ডায়রিয়া। অবশ্যই যদি বেশি পরিমাণে ভমিটিং হয় এবং ডায়রিয়া হয় সেক্ষেত্রেও আমাদের শরীর থেকে পটাশিয়াম লস হতে পারে। ওন্ড ড্রেনেজ পার্টিকুলারলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, হ্যাঁ আমরা যখন কোনো ওন্ড ড্রেনেজ হয় বা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনালি যদি আমরা গ্যাস্ট্রিক যে আমাদের অ্যাঞ্জিটিউব সাকশন আছে
সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম লস হইতে পারে। যেমন এখানে বলা হচ্ছে যে নেজোগ্যাস্ট্রিক সাকশন, তারপর হচ্ছে এক্সেসিভ ডায়াপরেসিস, মানে হচ্ছে যে এক্সেসিভ সোয়েটিং, অর্থাৎ ঘামের মাধ্যমে শরীর থেকে পটাশিয়াম লস হইতে পারে। কিডনি ডিজিজ ইম্পেয়ারিং রিঅ্যাবজর্পশন অফ পটাশিয়াম, যদি আমাদের কিডনি ডিজিজ থাকে যে পটাশিয়ামটাকে রিঅ্যাবজর্পশন করতে পারতেছে না, তাহলে সেক্ষেত্রেও আমাদের বেশি পরিমাণে পটাশিয়াম লস হইতে পারে। এবং ইনঅ্যাডিকুয়েট পটাশিয়াম ইনটেক, অর্থাৎ আমরা কম পরিমাণে যদি পটাশিয়াম ইনটেক করি, যেমন ফাস্টিং অর্থাৎ উপবাস থাকা, না খেয়ে থাকা, নাথিং বাই মাউথ স্টেটাস, তাহলে সেক্ষেত্রেও পটাশিয়াম লস হইতে পারে। এইবার আমরা জানব হাইপোক্যালেমিয়াতে কী ধরনের সাইন অ্যান্ড সিমটমস হয় বা ক্লিনিক্যাল পিকচার কী। আমরা যেহেতু জানি হাইপোক্যালেমিয়া মিন্স হচ্ছে আমাদের ব্লাডে পটাশিয়াম লেভেল কম, তাহলে সেটা ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সব কিছুই কম হচ্ছে, যেমন আমাদের উইক ইরিগুলার পালস হবে, হাইপোটেনশন অর্থাৎ ব্লাড প্রেশার কম থাকবে, রেসপিরেটরি সিস্টেমে উইকনেস অফ দ্য স্কেলেটাল মাসল অফ রেসপিরেশন, অর্থাৎ আমাদের রেসপিরেশনের যে স্কেলেটাল মাসল আছে সেটার উইকনেস থাকবে, এবং হচ্ছে নিউরোমাস্কুলার অ্যাংজাইটি, লেথার্জি, কনফিউশন, এবং হচ্ছে স্কেলেটাল মাসল উইকনেস থাকবে, ডিপ টেন্ডন হাইপোরেফ্লেক্সিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনে আমাদের ডিক্রিজড মোটিলিটি, হাইপো অ্যাক্টিভ টু অ্যাবসেন্ট বাউল সাউন্ড, এবং হচ্ছে প্যারালাইটিক ইলিয়াস। প্যারালাইটিক ইলিয়াস বলতে যেটা বোঝাচ্ছে হচ্ছে ডিক্রিজড অর স্টপেজ অফ দ্য ফ্লো অফ ইন্টেস্টিনাল কন্টেন্টস, অর্থাৎ আমাদের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনের মাধ্যমে যে আমাদের খাবারগুলো পরিপাক হয় বা হচ্ছে ইন্টেস্টাইনের মাধ্যমে খাবারের যে একটা ফ্লো থাকে, এবং সেটা হচ্ছে কমে যাবে, যেটাকে প্যারালাইটিক ইলিয়াস বলা হয়। এবং হচ্ছে নুশিয়া, ভমিটিং, কনস্টিপেশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে। এবং ল্যাবরেটরিতে ফাইন্ডিংসে আমরা যা পাবো যে সিরাম পটাশিয়াম লেভেল লোয়ার দেন 3.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, অর্থাৎ আমরা যদি সিরাম পটাশিয়াম টেস্ট করি তাহলে সেক্ষেত্রে যে ফাইন্ডিংসটা আসবে সেখানে পটাশিয়াম লেভেলটা 3.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বা 3.5 মিলিমোল পার লিটার থেকে কম থাকবে। এবং যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, যে একটা পেশেন্টের ইসিজি দেখে বা মনিটর, যে আমাদের কার্ডিয়াক মনিটর আছে, সেটা দেখে আমরা কিভাবে বুঝবো যে তার হাইপোক্যালেমিয়া নাকি হাইপারক্যালেমিয়া। সেক্ষেত্রে হচ্ছে ইলেকট্রোগ্রাফ চেঞ্জ ST ডিপ্রেশন, শ্যালো, ফ্ল্যাট অর ইনভার্টেড T waves অ্যান্ড প্রমিনেন্ট U waves। অর্থাৎ এটা যদি মনে করি যে আমরা একটা ইসিজি, তাহলে এটা হচ্ছে PQRST আর এটা হচ্ছে ইউ। তাহলে ইলেকট্রোগ্রামে কী ধরনের চেঞ্জ আসবে সেটা হচ্ছে যে ST, অর্থাৎ ST এটা ডিপ্রেশন হবে, অর্থাৎ ST যে সেগমেন্টটা আছে সেটা নিচের দিকে নেমে যাবে। আপনি দেখেন যে ST যে সেগমেন্টটা আছে সেটা কিন্তু নিচের দিকে চলে আসছে। এবং হচ্ছে যে T ওয়েভ ইনভার্টেড, আমরা জানি ইনভার্টেড মানে হচ্ছে নিচের দিকে চলে আসা, অর্থাৎ T ওয়েভটা হচ্ছে নিচের দিকে চলে আসছে। এবং হচ্ছে প্রমিনেন্ট U ওয়েভস, এবং হচ্ছে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, হাইপোক্যালেমিয়াতে U ওয়েভ লক্ষণীয় থাকবে। অর্থাৎ আমরা কি জানি যে PQRST, অর্থাৎ T ওয়েভের পরে নতুন করে আরেকটা ওয়েভ যখন আসবে তখন P ওয়েভ আসার কথা, কিন্তু P না এসে আরেকটা হচ্ছে আপনার ওয়েভ আসবে, এবং এটা হচ্ছে U, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট হাইপোক্যালেমিয়াতে। শেষ করছি আজকে এইখানেই। নতুন ভিডিওতে দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।